মানিক সাহেব আজ এখনো বাড়ি ফেরেনি। আজ একটু রাত হবে সকালে বলে বেরিয়েছে। মোহনীয় বেগম রান্না করছিল। মিথি গিয়ে মায়ের পাশে বসল। আম্মা, কি রান্না করছো? তোর পছন্দের শুটকি মাছ ভুনা আর শীতলের তরকারি। মিথি শুটকির নাম শুনলেও খুশি হয়, আজ কেন যেন খুশি হলো না। উত্তরবঙ্গের বিখ্যাত খাবার শীতল অনেক মজা। মিথির চুলো পাড় থেকে উঠে আসলো, কিছু ভালো লাগছে না। রাতে মিথি ওই বাড়ি গেল। শমশের দেওয়ান ডেকেছে। গানঘরের দিকে যেতে থেমে গেল। প্রহরের ঘর থেকে কিছু পড়ার শব্দ আসলো। সামনে গিয়ে পিছনে ফিরল। দরজা বন্ধ, প্রহর ভাই নেই। তবে ঘরে কে জানার আগ্রহে দরজায় হাত দিল। দরজা খুলে গেল তখনই। ভেতরে ঢুকলো, কিন্তু কেউ নেই। আশেপাশে চোখ বোলালেও দেখতে পেল একটি বিড়াল মিউ মিউ করছে। তার মানে বিড়ালেই কিছু ফেলেছে। এই ঘর তো বন্ধ থাকে, তাহলে খুলল কে? না, দেরি হচ্ছে যাই বলেই পা বাড়াতে গেলে কিছু একটা নজরে পড়ল। টেবিলের পাশে অবহেলায় পড়ে আছে একটা ডায়েরি। মিথি হাতে নিল। উল্টে পাল্টে কিছুই পেল না। শেষ পৃষ্ঠে শুধু লেখা, আমার গল্পের শেষ পৃষ্ঠায় তোমাকে পাওয়া হবে না। এই ডায়েরির পাতার মতো আমার পুরো জীবন ফাঁকা রবে আজীবন। খুব কি ক্ষতি হতো তুমি যদি আমার গল্পের ভূমিকা এবং উপসংহারেও রয়ে যেতে। এতটুকু পরে মিথির হৃদয়ে অদ্ভুত অনুভূতি হলো। শব্দগুলো ছোট, তবে অর্থ বড় ভয়াবহ। কার যেন লেখা সে জানে না, তবে কেন যেন নিজের মনে হলো শব্দগুলো। কি একটা নেশা আছে এই শব্দের অর্থের মাঝে। ডায়েরিটা আনমনে রাখল। হঠাৎ কিছু মাথায় আসতেই ডায়েরির শেষ পৃষ্ঠা আবার খুলল। হ্যাঁ, যা ভেবেছিল তাই। লেখাগুলো কেমন পরিচিত লাগছে। এমন লেখার সিরকুট তো চুরির সাথে ছিল। এটা প্রায় ভুলে বসেছিল। সত্যি মিল কিনা তা জানার জন্য ডায়েরির শেষ পৃষ্ঠাটা ছিঁড়ে নিল। কেউ যেন না দেখে, তাই ওড়নার আড়ালে লুকালো। ট্রেন চলছে দুরন্ত পথে। ঝকঝক শব্দে মুখরিত করছে পরিবেশ। বাতাসহীন গুমট পরিস্থিতি। ট্রেনের দোলায় দুলছে কামরা। কেউ প্রিয়জনের কাঁধে মাথা রেখে ঘুমোচ্ছে, কেউ বা বই পড়ছে, আবার কেউ স্থির চোখে চেয়ে আছে। ট্রেনের গতির প্রতিক্রিয়ার রেললাইনের মতো অনেক মানুষের জীবন পিষে চলে যায়, তবে সহ্য করে থাকতে হয়। জানালা দিয়ে বসন্তের সৌন্দর্য বহনকারী ফুল, লাল কৃষ্ণচূড়ার দেখা মিলছে। মনে পড়ল একজনের কৃষ্ণচূড়া অনেক পছন্দ। তার কি পছন্দের শেষ আছে? শরতের শিউলি, বসন্তের কৃষ্ণচূড়া, বর্ষার কদম সবই তার প্রিয়। আর সে গোটা মানুষটা আমার প্রিয়। আসলে ঋতুর সঙ্গে সঙ্গে তার পছন্দের তালিকাও বদলায়, অথচ বদলায় না আমার অনুভূতি। ঋতু বদলায়, ফুল ফোটে, ঝরে, ট্রেন ছুটে যায়, কিন্তু আমার ভালোবাসা থেমে থাকে এক জায়গায়, একজনের প্রতি যাকে হারিয়ে ফেলা অনিবার্য বিষয়। মন বলে সব কিছুর পিছনে ফেলে তোয়াক্কা না করে লড়াই করি। পর মুহূর্তে মনে পড়ে, আমি কি সত্যি স্বার্থপর হতে রাজি? প্রহর জানালা থেকে চোখ ফেরালো। একটু পর তার স্টেশন আসবে, গন্তব্য শেষ হবে, নেমে যাবে। পথের গন্তব্য শেষ হলেও তখনই এক আধ বুড়ো লোক সামনের সিটে বসা ছিল জিজ্ঞেস করলো, কোন জায়গায় নামবে? প্রহর মাথা উড়ালো। প্রথমে খেয়াল করেনি, তাই কয়েকবার জিজ্ঞেস করে উত্তর দিল, জি, আমি বিরামপুর স্টেশনে নামবো। ও আচ্ছা, আমি নামবো একেবারে দিনাজপুরে। বিরামপুরের কোথায় তোমার বাসা? ওখানে আমার ভাইয়ের বাড়ি। বিরামপুর উপজেলা হলেও অনেকটা দূরের গ্রামে আমার বাড়ি। বলতে গিয়েও থামলো। তার কি আছে বাড়ি? কোথায় তার বাড়ি? নিজ বাড়ি বলতে কি বোঝায়? তা কি আছে? লোকটা অন্যমনস্ক হলো। আর একজনকে জিজ্ঞেস করলো সে কোথায় নামবে। পার্বতীপুর স্টেশন বলল। প্রহর শুনছে তাদের কথা। লোকটা তাকে আর কিছু জিজ্ঞেস করলো না। ট্রেন চলল নিজ গতিতে। প্রায় 10 মিনিট পর বিরামপুর স্টেশনে ট্রেন থামল।
সকাল ৮টায় ট্রেন সরেছিল, এখন ৪টায় এসে নামিয়ে দিল। প্রহর নিজের ব্যাগ নিয়ে নেমে পড়ল। নেমে আশেপাশে তাকালো। স্টেশনের একপাশে শান বাঁধানো সাইনবোর্ডে লেখা বিরামপুর স্টেশন। ময়লা জমে গেছে সাইনবোর্ডে, সেটা একটা ছেলে পরিষ্কার করছে। তখনই ফোন বেজে উঠল। মন স্থির ভাঙল। পকেট থেকে ফোন বাহির করে দেখল পাভেল ফোন করেছে। রিসিভ করতে জানতে চাইল পৌঁছালাম কিনা, আর বাড়ি গেলে যেন ফোন করে জানাই। পাভেল ছেলেটা বেশ ভালো, দায়িত্বশীল এবং কিছুটা তারই মতো। তবে তার বাবা মা আছে, নেই শুধু সম্পদ আর টাকা পয়সার সরাসরি মিল। একদিক দিয়ে ভালোবাসার মানুষকে না পাওয়ার অনিশ্চয়তা। তার বাবা মাও অনেক ভালো। একবার গেছিলাম পাভেলের বাড়ি টাঙ্গাইলের মধুপুরে। সে গ্রামের সৌন্দর্য বর্ণনা করেও শেষ হবে না। আসিফ বড়লোক বাবার ছেলে, তবে তার ব্যবহার নম্র ভদ্র, হাসি খুশিও বটে। তবে সে বাস্তবতা কম বোঝে, কারণ সে বাস্তবতার পরিস্থিতিতে কখনো পড়েনি। তার বাড়ি কিশোরগঞ্জ সদরে। তার বাবা সেখানকার মেয়র। তাদের ৩ জনের বন্ধুত্ব বেশ জমজমাট। সেই ৫ বছর থেকে একসাথে থাকছে ৩ জনে। ও বাড়ি থেকে কিছু সময় আগে পিয়াস ফোন করেছিল। সে নিতে আসতে চাইল, প্রহর মানা করে দেয়। নিজ গন্তব্যে একা চলাই ভালো। কংক্রিটের রাস্তা অনেকেই পার করিয়ে দিতে পারে, জীবনের রাস্তা তো নিজেকেই পার করতে হবে। প্রহর স্টেশন থেকে রিক্সা করে অটো স্ট্যান্ডে এসে অটোতে উঠল বাড়ির উদ্দেশ্যে। খুব একটা গরম লাগছে না। গ্রামের দিকে যেতেই মন ফুরফুরে হলো। বাতাসে স্নিগ্ধতা খুঁজে পেল। শহরের বিষাক্ত বাতাসে দম বন্ধ লাগে। গ্রামের আবহাওয়া মনকে বিকশিত করে তোলে। প্রায় ৭ মাস পর আসলো গ্রামে। যদিও আসতো না, মূলত এখন আসা। পরশু তার মায়ের মৃত্যুবার্ষিকী। বাড়ি থেকে ফোন দিয়ে আসতে বলেছে, সেদিন মিলাতের আয়োজন করা হবে। অটো থেকে নামতে বাজারে সোলাইমান দেওয়ানের সঙ্গে দেখা। তিনি প্রহরকে দেখে হেসে ফেলল। প্রহর জিজ্ঞেস করল, কেমন আছেন মামা? ভালো আছি বাবা, তুই কেমন আছিস? তোর মামিমা তোর অপেক্ষায় আছে। দেখ, আমারে বাজারে পাঠিয়েছে তোর পছন্দের সব জিনিস নিতে। প্রহর জবাব দিয়ে হাসলো। মানুষটা তাকে কত ভালোবাসে। নানির পরে ভালোবাসা মামিমার থেকে পেয়েছি। মাকে তার বোঝার আগেই তো হারিয়ে ফেলেছি। আর বাবা, এই শব্দটি তার কাছে সবচেয়ে বেশি ঘৃণিত। সব মিলিয়ে আমার জীবনটা রাতের আকাশের মতো। চারিদিকে শুধু আধার আর আধার। জ্যোৎস্নার দেখা নেই। চাঁদ তার আলোয় নাহি কুলায়, শুকতারা জলে অন্য আকাশে। আমার আকাশে শুধু অন্ধকার রাজত্ব করে। আয় বাইকে ওঠ, বাড়ি যাই। প্রহর ভাবনা থেকে বেরোলো। সোলাইমান দেওয়ানের বাইকে চড়ে বসল। জমিতে ধান বোনা আছে, 2 পাশে সবুজ ধান ক্ষেত, গ্রামের সরু কাঁচা রাস্তার পথ। কি যে অনুভূতি! যে গ্রামে বসবাস করে সেই বোঝে। শহরে গেলে কাঁচা মাটির গন্ধ, ঝিঝি পোকার ডাক, রাত্রি হলে তাড়াতাড়ি ঘুমানোর হাক, সবই মিস করে। অবশেষে বাড়ি পৌঁছালো। বাইক থেকে নামতেই প্রিয় মুখখানা নজরে পড়ল। কি মায়াবী সে চোখের মণি, যাকে মনে পড়লে উতলা হয়ে যায় হৃদয়ের মধ্যক্ষণি। তীব্র অনুভূতিরা বাঁধ ভাঙতে চায় দেখলে তার মুখখানা। কিন্তু তোমাকে ভালোবাসি বলতে ভয় হয়, কারণ হারিয়ে ফেলা অনিবার্য বিষয়। মিথি, রীতি, শার্লিন আরও কয়েকজন মিলে বসে কড়ি খেলছিল। মিথি পথের মুখে বসে ছিল বিধায় তার মুখটা আগে নজরে পড়ল। সেদিকে সে কথাটা বলে উঠল। শার্লিন খেলার মাঝে হঠাৎ প্রহরকে দেখতে পেল। আজ আসার কথা শুনেছিল। সে মিথিকে সামনে দেখতে বলল, দেখ মিথি, প্রহর ভাই এসেছে। মিথি সঙ্গে সঙ্গে তাকালো। মানুষটা তার দিকে চেয়েছিল বোধ হয়, কিন্তু সে তাকাতে চোখ ফিরিয়ে নিল। প্রহর ভাইকে তার কিছু প্রশ্ন করার আছে, যদিও সেসব স্বাভাবিক চুরি। হয়তো পছন্দ শুনেছিল তাই দিয়েছে। আর চিরকুটটা তো আর প্রেমের নয়, সাধারণই ছিল। কিন্তু ডায়েরির পাতায় লেখা লাইনগুলো কার জন্য ছিল? কেন জানি লাইনগুলো পড়লে নিজস্ব মনে হয়। তাকে জানতে হবে এত দুঃখ কার জন্য। সম্ভব হলে সেই মেয়েকে এনে দিব, কিন্তু বলতে হবে তো। প্রহর ভাইকে আমাকে বলবে, মিথি আপা তোমার দান এসেছে, খেলো।
রীতির কথায় ভাবনা থেকে বেরোলো, হাতের পিঠে কড়ি নিয়ে খেলা শুরু করলো। প্রহর ততক্ষণে বাড়ির ভেতরে চলে গেল। বাড়িতে প্রবেশ করতে অরুণা আর সানিয়ার সাথে দেখা। যাদের কাছে অপছন্দের তাদের সামনে পড়তে হলো। এখানে নানি কিংবা মামিমাও থাকতে পারত। তার মনের কথা হয়তো শুনল। তখনই লাঠি হাতে হাজির হলো সায়দা বানু। প্রহরকে দেখে আনন্দিত হলো। প্রহর গিয়ে জড়িয়ে ধরল নানিকে। পিয়াস তখন ওপর থেকে নিচে নামলো। তাদের ভালোবাসা দেখে কেউ হাসলো, কেউ বা মুখ বাঁকালো। শাহিদা বানু নাতিকে ছেড়ে দিল। অভিমান করে বলল, মুই যে কলপারে পইরে গেছনু, পায়ে ব্যথা পানু, একবারও দেখবার আইলি না। প্রহর কিছু বুঝল না, লাঠিটা কেবল খেয়াল করলো। তাকে তো কেউ বলেনি এই ব্যাপারে। সামনে পিয়াসের দিকে তাকে বলল, কই, কেউ তো আমায় বলেনি। দাদু বলতে মানা করেছিল, তাই বলিনি, কারণ তখন তোর পরীক্ষা চলছিল। দাদির অসুস্থতার কথা শুনলে পরীক্ষার প্রভাব পড়ত, এজন্য দাদু মানা করেছিল। প্রহর থমথমে মুখে দাঁড়িয়ে রইল। সায়দা বানু এই বিষয়ে জানত না। এখন মনে মনে বলছে, ইস, বলে ভুল করনু। তাই হাসি মুখে এবার প্রহরকে টেনে নিয়ে যেতে যেতে বলল, এখন আইসোস, এতেই খুশি। মাঝে মধ্যে আসবি বুড়িটাকে দেখতে। আর বাসমু বা কয়দিন, মইরা গেলে তখন আর আসিস না। প্রথম থমকে দাঁড়ালো, নিজেকে প্রশ্ন করলো, আসলে কি কেন আসি না? সে আমার না পাওয়া প্রিয়জন, তাকে দেখলে কষ্ট বাড়বে বলে। অথচ তারা আমার প্রিয়জন, ভালোবেসে আগলে রেখে মানুষ করেছে। এই যে আসি না, তাদের অপেক্ষা করাই একে অন্যায় নয়? মায়ের দায়িত্ব পালন করা মানুষটা আমার কাছে এতটুকু আবদার, অবান্তর কিছু নয়। মনে মনে স্থির করলো ভালোবাসার দায়িত্ব পালন করবে। তার আগে নিজেকে মানাবে। চাঁদ বলো আর সুখ তারা, কোনোটাই পায় না দুর্ভাগারা। মিথির রোজকার অভ্যাস হলো তার প্রিয় পুকুর পাড়ে গিয়ে সূর্যাস্ত দেখা। সূর্য অস্ত যাওয়ার আগের মুহূর্তটা যে কি সুন্দর, তা ভাষায় প্রকাশ করা যাবে না। পুরো আকাশ লালচে কমলা রঙের মতো ধারণ করে আকাশের সৌন্দর্য বাড়ায়। পুকুরটা অনেকটাই বড়, চারপাশে দূরত্বে গাছ লাগানো আছে। মিথি অন্যদিন রীতিকে সঙ্গে নিয়ে আসে, কিন্তু আজ একা আসলো। তখন সবে পশ্চিম আকাশের রং লালচে সোনালি বর্ণ ধারণ করতে শুরু করেছে। সূর্য হেলে যাচ্ছে পশ্চিম আকাশে। মিথি গিয়ে বসল। চোখ পড়ল পুকুরের অপর পারে, মানে পশ্চিম দিকে প্রহর আর রুহেল দাঁড়িয়ে। দুজনে কি যেন কথা বলছে। রুহেল মিথিকে দেখে বলে উঠল, এই যে এসেছে গুধুলি পাগলি, প্রতিদিন যে কি পায় সূর্যাস্ত দেখে কে জানে। প্রহর রুহেলের কথা শুনে তাকালো। মিথি রাগী চোখে রুহেলের দিকে তাকিয়ে আছে। রুহেল মিথির রাগ দেখে হেসে গড়াগড়ি খেতে খেতে প্রহরকে উদ্দেশ্য করে বলল, প্রহর ভাই, আমরা বরং মিথিকে কাফেলা পাগলার সঙ্গে বিয়ে দেই, ভালো হবে না বলো? সে কিন্তু মিথির মতো গান গায়, তবে সে গান শোনার মতো নয়। দুই পাগল আর পাগলির সংসার কিন্তু সেই হবে। এবার কাফেলা পাগলা আসলেই বড় আব্বাকে বলবো তোমারে বিয়ে, ওই যে সমীরণ পাগলি আছে তার সাথে। তার বাড়ি আবার অনিমার বাড়ির কাছে, জানাতো। মিথির দাঁত চেপে বলা উত্তরে রুহেল চুপ করে গেল। ধীরে বলল, বুঝলেন প্রহর ভাই, সবাই শুধু ভালোবাসার মানুষকে সরিয়ে দেওয়ার ভয় দেখায়। কেন মানুষ ভালোবাসার মানুষের নাম নিতেই নরম হয়ে যায়? প্রহর পুকুর পাড় থেকে আসতে আসতে উত্তর দিল, হারানোর ভয় পাই বলেই মানুষ ভয় দেখায়। প্রিয় মানুষের নামের মাঝেও এক ধরনের মায়া থাকে। নাম শুনলে হৃদয় থমকে যায়, শীতল অনুভূতি হয়। মানুষ জানে ভালোবাসা কিংবা ভালো লাগার মানুষের কাছে সবাই দুর্বল, তাই তো মানুষ দুর্বল জায়গায় আঘাত করে। তবে তুই কার নামে দুর্বল হলি? প্রহর এগিয়ে যাচ্ছে, রুহেলও যাচ্ছিল, তবে প্রহরের কথায় থেমে গেল। ভাবলো বলবে কিনা, তখনই প্রহর হেসে বলল, দুর্বলাকে বেশি দিন বাহিরে রাখলে হারানোর ভয় থাকে। যদি দুর্বলতাকে সঙ্গী করে ভালোবাসা রূপান্তর করতে চাও, তবে সময় না নিয়ে তাকে নিজের করে নাও। কিন্তু প্রহর ভাই, অনিমার মনে হয় পছন্দ করে, কিন্তু ওই মিথির বাচ্চার জন্য রাজি হতে চায় না। শয়তানটা সারাক্ষণ আমার নামে বদনাম করে। রুহেলের ছেলেমানুষী কথায় প্রহরের ঠোঁটে আলতো হাসি দেখা গেল।
রুহের তাকিয়ে দেখছে আর ভাবছে হাসছে কেন। সে তোর ছোট, তুই তার থেকে বড় হয়ে মজা করিস। সম্পর্কটা ওর সাথে অমন, তাই ও ওসব বলে মজা করে। বাস্তবে সে তোর ভালো চায়। সামনে যা বলে তা সত্যি নাও হতে পারে। এসব প্রেম নাকি ক্ষণিকের মোহ তা আগে জানতে হবে। প্রেমে পড়া খারাপ না, কিন্তু প্রেম বেশি দিন টিকে না। ভালো লাগলে কিংবা ভালোবাসলে ঘরে তুলতে হবে, এমন হবে সময় থাকবে। তোর তো তেমন পরিস্থিতি আছে, হতভাগা তো কেবল আমি। শেষের কথাটুকু শুনে রুহেল না বুঝতে পেরে জিজ্ঞেস করলো, তুমি হতভাগা কেন প্রহর ভাই? কাউকে ভালোবাসো? প্রহর চলতে থাকলো। গ্রামের মধ্য দিয়ে আসছে শমশের দেওয়ান। তার দিকে চেয়ে দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিল, ভালোবাসা মরণব্যাধির মতো, না চাইতো মনে বাসা বাঁধে। এতটুকু বলেই প্রহর গমগমিয়ে চলে গেল। রুহেল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ভাবছে প্রহরের মনে কে আছে। খোলাসা করেও তো বলল না, ধুর, এত ভেবে কাজ কি? নিজের পীড়িত নিয়ে বাঁচি না, অন্যের কথা নিয়ে মাথা ব্যথা করে ব্রেন কমাতে চাই না। প্রহর শমশের দেওয়ানের কাছে গেল। তিনি এক লোকের সাথে কথা বলছিলেন। প্রহরকে দেখে সেই লোক জিজ্ঞেস করলো, কখন আসলি? কাশেম বাড়িতে আইছে, দেখা করে আসিস। কবে এসেছে? থাকবে নাকি চলে যাবে? অফিসে নাকি ছুটি দেয় না? বোঝো তো, বেসরকারি অফিস, কাল পরশু চলে যাবে। ঠিক আছে, কাল সকালে যাব একবার। লোকটা চলে গেল। কাশেম প্রহরের স্কুল জীবনের বন্ধু, একসাথে পড়তো। স্কুল শেষ করার পরেনি অভাবে গেল শহরে চাকরি করতে। অভাব বড় যন্ত্রণার। এই অভাব কত কিছু কেড়ে নেয়। কারো বাড়ি ফেরা, কারো প্রিয় মানুষ, কারো বা হাসি খুশি জীবন। সব আয়োজন শেষ, আর যা বাকি আছে সব কাল করতে হবে। তোর কিছু করার ইচ্ছে থাকলে বলিস। নানান কথায় প্রহর বলল, আমার টিউশনির টাকা জমা আছে কিছু, তার মধ্যে থেকে সব খরচ করব। যতটুকু পারি করব, বেশি কিছু করার প্রয়োজন নেই। শমশের দেওয়ান দ্বিমত করল না। প্রহর মানিব্যাগ থেকে কয়েকটা হাজার টাকা নোট শমশের দেওয়ানের হাতে দিয়ে বলল, তোমার দেওয়া জমি থেকে যে অর্থ আসে আর টিউশনি করে যা পাই সব মিলে কিছু করে টাকা থেকে যেত, তার মধ্যে এখানে কিছু আছে। এগুলো দিয়ে যা হবে তাই সামর্থ্য অনুযায়ী করা উচিত। মায়ের ছেলের এর চেয়ে বেশি কিছু নেই। শমশের দেওয়ান হঠাৎ জিজ্ঞেস করলো, মিথিকে নিয়ে তোর কোনো আশা আকাঙ্ক্ষা আছে? প্রহর থমকে দাঁড়ালো। হঠাৎ এমন প্রশ্নে সে ভাবান্তরিত হলো। এমন প্রশ্ন করার কথা তো নয়, তবে হঠাৎ কেন? এমন প্রশ্ন কেন? মিথিকে নিয়ে মানিক আর সুলাইমান কিছু ভেবেছে, যদি আগে থেকে ভেবে রাখা। ছোটবেলায় তোর সাথে নিয়ে মজা করতো, সবাইতে জিজ্ঞেস করলাম, জানি তুই সেসব ধরিস না। প্রহর পুকুর পাড়ে মিথির দিকে এক পলক তাকালো। ঠোঁটের কোণে শুষ্ক হাসির রেখা টেনে মনে মনে বলল, যে অনুভূতি মুখে বলার কারণে সে জানতে পারেনি, সেখানে আর কেউ অনুভূতি বুঝতে পারবে এ আশাও করিনি। প্রহরকে মোহনিয়া বেগম ডেকে এনেছে। রাতে রান্না করেছে শীতল, প্রহরের পছন্দের, তাই খেতে নিয়ে এসেছে। প্রহর আসতে চায়নি, তারপর একটা কথা শুনে সে আসলো। মিথি ঘরে বসেছিল। মোহনিয়া বেগমের ডাকে ঘর থেকে বাহির হলো। বারান্দায় তার মা আর প্রহর দাঁড়িয়ে আছে। মিথি প্রহরের মুখের দিকে তাকালো। প্রহরের দৃষ্টি মেঝেতে নিবদ্ধ। মানিক সাহেব আজ শ্বশুরবাড়ি গেছে দাওয়াত খেতে। মিথিকে যেতে বললেও সে যায়নি। মিথি বিছানায় পাতত, আমি পানি নিয়ে আসছি, তুই খেতে দে। এতটুকু বলে মোহনিয়া বেগম জগ নিয়ে কলপাড়ে গেল। মিথি বিছানা বিছিয়ে দিতেই প্রহর বসে পড়ল। মোহনিয়া বেগম ততক্ষণে পানি নিয়ে এসে পড়ল। খাওয়ার মাঝে মোহনিয়া বেগম আর প্রহর অনেক কথাই বলছে। মিথি চুপচাপ আছে। প্রহর একবারও তাকালো না। মিথি যখন পানি খেতে ব্যস্ত তখন সে তাকালো, যা মিথির দৃষ্টিগোচর হলো না। খাওয়া শেষে রান্নার প্রশংসা করলো। মোহনিয়া বেগম শাশুড়িকে ভাত দিয়েছেন ওই বাড়িতে। সেখানে প্লেট আনতে গেল। রয়ে গেল কেবল মিথি আর প্রহর। নিস্তব্ধ নীরবতা চলছে। প্রহর বুঝলো এখানে থাকা যাবে না। সে না তাকে চলে যেতে নিল। তবে সে কি আর যেতে পারল? প্রহর ভাই, সেদিন জানালায় চুড়ি আর চিরকুট আপনি রেখেছিলেন। প্রহরের পা জোড়া থেমে গেল। হৃদয়ে দোলা দিল
অথই প্রেমের গল্প। সে তাকিয়ে আর থাকতে পারল না। আঙিনা থেকে সোজা হয়ে ঘুরে চোখ রাখল বারান্দায় দাঁড়িয়ে থাকা মিথির ওপর, যে উত্তরের আশায় চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে। এত আকুলতা যদি তার জন্য হতো তবে কি মন্দ হতো? হ্যাঁ, দিয়েছিলাম। কেন দিয়েছিলেন? মন খারাপ দেখে? প্রহর হেসে জবাব দিল, হ্যাঁ তাই, মন খারাপে তোকে মানায় না তাই। মিথি দৌড়ে ঘর থেকে সে ডায়েরিটা আনলো। প্রহরের কাছে এসে সেই শেষ পৃষ্ঠাটা বাহির করে সামনে ধরলো, জিজ্ঞেস করলো, এটা কার জন্য লিখেছেন প্রহর ভাই? মিথির প্রবল আগ্রহে এবারও জল ঢেলে দিল, বলল, কিছু প্রশ্নের উত্তর দেয়া যায় না মিথি, কিছু উত্তর খুঁজে নিতে হয়। তবে এ প্রশ্নের উত্তর খুঁজতে যাস না, উত্তর মিললেও সে উত্তর ভালো নয়, বরং খারাপ কিছু বয়ে আনবে। জীবনে কে আছে একবার বলে দেখুন। আপনার এমন জীবন মোটেও প্রাপ্য নয়, আমি চেষ্টা করতে পারি তাকে এনে দেওয়ার। প্রহর এগিয়ে গেল, এবার আর থামল না, দরজার কাছে গিয়ে কেবল একটা কথাই বলল, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, মানুষ যা চায় তা সে পায় না। তার কথাটা মিথ্যে নয়, তাই তো আমিও তাকে পাবো না। মিথির ভাবনা নড়ে গেল। মনে অন্য কিছু আসলেও তা প্রহরের উত্তরে মিথ্যা প্রমাণিত হলো। প্রহর বাড়ি থেকে বেরিয়ে আকাশের দিকে তাকালো। জ্যোৎস্না রাতে আকাশে আধখানা চাঁদ দেখা দিচ্ছে। তখন একটা জোনাক পোকা কোত্থেকে যেন উড়ে এলো। প্রহর সেদিকে তাকিয়ে হাসল। আজকাল গ্রামেও জোনাকি আর দেখা যায় না, অথচ আগে কত দেখতে পেতাম। না বুঝে পা দিয়ে মারিয়ে দিতাম, মাটিতে মিশেও জ্বলত বলে। সবশেষে বাড়ির পথে যেতে যেতে একবার মিথিদের বাড়ির দিকে তাকিয়ে বলে উঠল, জীবনে দুঃখ পেলাম, কষ্ট পেলাম, আনন্দ পেলাম সামান্য, কেবল পাইলাম না তোমার ভালোবাসার অধিপত্য। শুক্রবারের জুমার নামাজের পর মিলাদ হবে, তারপর সেই লোকগুলোকে খাওয়ানো হবে। এমনইভাবে আয়োজন চলছে। এখন সকাল 10টা, সকলে কিছুটা ব্যস্ত। এদিকে মাংস রান্না হচ্ছে, আরেকদিকে আলুর ঝোল চড়িয়েছে। ভাত আর একটু পর চড়াবে, নয়তো এখন থেকে রান্না করলে ঠান্ডা হয়ে যাবে। মাংস, আলুর ঝোল, তরকারি তাড়াতাড়ি রান্না শেষ করে তারপর বাকি কাজ। প্রহর, পিয়াস দুজনে কাজে সাহায্য করছে। শমশের দেওয়ান চেয়ারে বসে আছেন, কোথায় কি করতে হবে তা মাঝে মধ্যে বলে দিচ্ছেন। প্রহর কাজের ফাঁকে একবার এদিক সেদিক তাকালো, কিন্তু না, কাঙ্ক্ষিত মানুষটি দেখা পেল না। দূরে শুধু রীতিকে দেখে যাচ্ছে, বাচ্চাদের সাথে খেলছে। পিয়াস রীতিকে ডাকলো, রীতি খেলা বাদ দিয়ে ছুটে আসলো। প্রহর সেখানে ছিল একবার, তার দিকে দেখে পিয়াসের পাশে গেল। কি হয়েছে ভাইয়া, ডাকছো কেন? পিয়াস ব্যস্ত হয়ে বলল, বাড়ি থেকে এক বাটি মুড়ি নিয়ে আয়। তুই আর মিথি তো মাংসের ঝোল দিয়ে মুড়ি মাখিয়ে খেতে পছন্দ করিস। মাংস রান্না শেষ, ডিশ থেকে নামিয়ে নিলে তলায় থাকা ঝোল দিয়ে মুড়ি মাখাবো, অনেক মজা হয়। রীতি তো খুশি হলো। বড় ডিশে রান্নার স্বাদ আলাদা, তলানির ঝোল দিয়ে মুড়ি মাখানো আরও মজা। রীতি তখনই ছুটল। প্রহর রীতির ছুটে চলা দেখে নিজেকে বলল, পছন্দ অপছন্দের যার এত খেয়াল, আমি পারতাম নাকি তার মতো রাখতে এত খেয়াল? ভালোবাসার থেকে ভালো রাখাটা জরুরি, তাই তো ছেড়ে আসছি। জানি সেখানে থাকবে সে সুখী। এক্সকিউজ মি, এখানে দেওয়ান বাড়িটা কোন দিকে? মিথি, শার্লিন আর রিনিতা এসেছিল গ্রামের শেষ প্রান্তের কাঁচা রাস্তায়। মূলত গ্রাম ঘুরতে এসেছিল রিনিতাকে নিয়ে। সে তো গ্রামে মাঝে মাঝে আসে, কাল এসেছে, কয়দিন পর চলে যাবে। তাছাড়া মিথি আর রীতি তো প্রায় নিত্যদিনই গ্রাম চষে বেড়ায়। দুজনের বয়সের ফারাক 3 বছরের, ছোট বড় হলেও তাদের মিল ভীষণ। দুজনে প্রায় সবসময় একসাথে ঘোরে। বন্ধু বলতে তাকেই সে বোঝে, সময় অসময়ে তাকেই পাশে খুঁজে। কাঁচা রাস্তার দিকে গাড়ি চলাচল নেই বললেই চলে। কিছু মানুষ সাইকেল, মোটরসাইকেল নিয়ে যাওয়া আসা করে, কেউ হেঁটে চলে পথে। ওরা 3 জনে বাড়ি ফিরছিল, হঠাৎ কোনো পুরুষের কণ্ঠ শুনে 3 জনে পিছনে তাকালো। তাদের সামনে 2 জন ছেলে দাঁড়িয়ে আছে। একজনের চোখে সানগ্লাস, সম্ভবত আরেকজনের খোলা চোখ। 2 জনের ঘাড়ে ব্যাগ, দেখে মনে হচ্ছে বেড়াতে এসেছে নয়তো বাড়ি ফিরছে। শার্লিন তাদের প্রশ্নের উত্তর না দিয়ে প্রশ্ন করল, দেওয়ানবাড়ি আপনাদের কি কাজ? কে আছে সেখানে?
পাভেল উত্তর দিতে চাইলে আসিফ আটকায়, সেও বাঁকা উত্তর দেয়। কি কাজ সেটা আপনার, শুনে কাজ কি? কোন দিকে বলুন? এটা শুধু। রিনিতা আর মিথি শুধু দেখছে। শার্লিনের বাঁকা উত্তর শুনে রাগ হলো, বলল, জানি না, আপনার খুঁজে নেন। কি বদমাশ মেরে বাবা, সোজা প্রশ্নের বাঁকা উত্তর দেয়, ঠিকানা বলবেন না সেটা বললেই হয়। বদমাশ বলতে শার্লিন খেপে গেল, লেগে গেল কথা কাটাকাটি। মিথি থামতে বলছে, কিন্তু হচ্ছে কই। পাশের ছেলেটা এবার বিরক্ত হলো, তুই থামবি? চল এখান থেকে, গ্রামে যখন এসেছি বাড়ি খুঁজে পাওয়া ব্যাপার নয়, বলে হাঁটতে শুরু করলো। পিছন পিছন ছেলেটাও দৌড়ে গেল। শালীন কিছুটা ফুঁসছে যেন। মিথি বলল, ওই বাড়ির খোঁজ করছে নিশ্চয়ই, কোনো দরকার এসেছে, কিংবা হতে পারে কোনো আত্মীয়। আমাদের আত্মীয় হলে চিনতাম না। আরে কে হয় হোক, চলো তো। রিনিতা ওদের দুজনকে টেনে নিয়ে চলল। ছেলে দুটো ততক্ষণে গ্রামের ভিতরে চলে গেছে হয়তো, কারণ তাদের পথে আর দেখা যাচ্ছে না। খেজুর গাছগুলো সারি সারি হয়ে দাঁড়িয়ে আছে। খেজুর গাছের নিচে কাঁটা পড়েছিল। ওখানে একটা মেয়ে বকরি বাঁধতে গিয়ে পায়ে কাঁটা ফুটিয়েছে। কয়েকজন সেখানে ভিড় করেছে, তারাও সেখানে গেল দেখতে। বড় একটা কাঁটা পায়ের তলায় ঢুকে গেছে। টান দিতে অর্ধেক বেরোলো, বাকি অর্ধেক পায়ের ভেতর রয়ে গেছে। সেখান থেকে রক্ত পড়ছে। ডাক্তারের কাছে নিয়ে গেলে কাঁটা বাহির করে দিবে। কয়েকজন বলল, খেজুরের কাঁটা বড় বিষাক্ত, পায়ে বিঁধে থাকলে মরণও ঘটতে পারে। প্রহর সবে বালতি হাতে পানি নিয়ে আসছিল। দূরে পরিচিত মুখ দেখে বালতি রেখে দাঁড়ালো। প্রথমে ভাবলো হয়তো ভুল দেখছে, তাই আশেপাশে চোখ ঘুরিয়ে আবার তাকালো। না, একই দেখছে, কিন্তু তারা কি করে? তার ভাবনার মাঝেই দুজন এসে প্রহরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। সারপ্রাইজড! প্রহরের চোখ সত্যি দেখছে। তাকে জড়িয়ে রয়েছে পাভেল আর আসিফ। দুজনের মুখে বিস্তর হাসি। আসিফ চটপটে স্বভাবের, সেই বলল, কেমন লাগলো সারপ্রাইজ? অবাক হয়েছিস না? তোর আসবি বললি না তো? আসলে একসাথে আসতাম। ভাই, এই প্ল্যান আসিফের। আমি চেয়েছিলাম তোকে বলে তোর সাথে আসব, তোর প্রিয়সিনীকে নাকি হৃদয় হরিণীকে, তাকে দেখব। না হোক সন্ধি, আক্ষেপ রইবে কেন মনের মধ্যে বন্দি। আবার ভাগ্য বদলাতেও পারে, হতেও পারে সন্ধি। আল্লাহ তাআলা চাইলে কোনো কিছুই নয় অসম্ভব। পাভেলের অর্ধেক কথার মানে প্রহর বুঝতে পারল না। আসিফ আশেপাশে তাকিয়ে দেখছে। তার গ্রাম সম্পর্কে ধারণা কম, গ্রামে আসা হয়নি খুব একটা, তবে ভালো লাগছে। শমশের দেওয়ান সেখানে উপস্থিত হলো। ছেলেগুলোকে দেখে জিজ্ঞেস করলো, কারা এরা? না না, এরা আমার বন্ধু। বন্ধু বলতেই শমশের দেওয়ান বুঝতে পারলেন, হেসে উঠে বললেন, আগে বলবি না? তোদের না দেখলেও প্রহরের মুখে বহুবার শুনেছি। দূরে বলে তোরা আসিস না নাকি? তুই বললাম বলে রাগ করিস না। প্রহর আর তোরা তো একই, আমার নাতি। পাভেল আর আসিফ মুগ্ধ হলো। না নানু, ঠিক আছে, আমরাও তোমার নাতিস, তুই বলতেই পারো। আজ এসেছি, প্রহর যতদিন থাকবে আমরাও থাকবো, এবং নানা নাতিরা মিলে আড্ডা দিব। শমশের দেওয়ান সহ সকলে হেসে উঠল। তিনিও বেশ শৌখিন মানুষ, তা বলার অপেক্ষা রাখে না। শার্লিন, হৃদিতা আর মিথি বাড়ির দিকে আসছিল। তিনজনে গল্পে মত্ত। হুট করে মিথির চোখ আটকে গেল সামনের মানুষগুলোর সাথে। মানুষটাকে দেখে, এ আপা, সামনে দেখো। মিথির হাত টানাতে শালীন সামনে তাকালো। তারা ততক্ষণে অনেকটা কাছে এলো। সেই ছেলেগুলো প্রহর ভাই আর নানা ভাইয়ের সাথে কি কথা বলছে। এর আবার প্রহর ভাইয়ের কেউ নয় তো? কি জানি, হতে পারে। তাহলে আমাদের দেখলে যদি প্রহর ভাইকে বেয়াদবি করার কথা বলে দেয়। হৃদিতার কথায় শালীন ঠোঁট বাঁকিয়ে বলল, আমরা কখন বেয়াদবি করলাম? তুই চুপ থাক, চল আমরা এপাশ দিয়ে তোদের বাড়ি যাই। শালীন মুখে এক কথা বললেও মনে মনে একটু ভয় পেল। তার মাকে বললে বকা খাবে, তিনি তো কিছু হলে বকা দেওয়ার জন্য তৈরি থাকেন। সেখানে অতিথিদের ঠিকানা বলেনি, এতে তো আরো বকা। ওরা তিনজনে এক প্রকার লুকিয়ে দূর থেকে ঘুরে যাচ্ছিল, তবে শেষ রক্ষা হলো না। সামনে থেকে পিয়াস ডেকে উঠল, মিথি, এদিকে আয়। ব্যাস, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়, এই প্রবাদটা সঠিক হলো। পিয়াসের ডাকে সামনের মানুষগুলো পিছনে তাকালো। দুজনের ভুরু কুঁচকে এলো। শমশের দেওয়ানও তাদের ডাকলো। ওদিকে যেতে উপায় না পেয়ে তিনজনে ধীর পায়ে চলল। বিড়বিড় করলো, কি হবে বললে?
ওরা তিনজনে যেতেই পাভেল আর আসিফ জিজ্ঞেস করলো, এরা কারা? কাজিন। আসিফ ভুরুকুসকে শালিনীর দিকে চেয়ে আছে। শালিন অন্যদিকে, সে মনে মনে বলছে, কি মিথ্যেবাদী মেরে, পিয়াস ওদের ডাকছে, তাই সেই বাহানায় মিথি বলল, আমরা যাই দাদু, পিয়াস ভাই ডাকছে। শমশিরদান যেতে বললেই তিনজন যেন হাফ ছাড়ল, তড়িঘড়ি করে ছুটল। শমশির দেওয়ানও গেল পাশে। সবাই চলে যেতেই প্রহরকে আকুল হয়ে জিজ্ঞেস করলো, মিথি নাম ধরে ডাকলো, কিন্তু ওখানের মধ্যে মিথি কোনটা? ছবি দেখছিলাম ছোটবেলায়, কিন্তু সেই ছবির সাথে একজনের মিল পাচ্ছি না। প্রহর ওদেরকে নিয়ে বাড়ির ভেতরে যেতে যেতে আঙ্গুল দিয়ে মিথিকে দেখিয়ে দিয়ে বলল, লাল সলোয়ার পরা যে মেয়ে, সেই আমার শুকতারা। দুজনেই তাকালো। তখন রাস্তায় নীরবে দাঁড়িয়ে থাকা মেয়েটাই তবে সে। যাক ভালো, এই বদমাশ মেয়েটা নয়, ভাগ্যিস। কি ভাবছিস আয়? প্রহরের ডাকে দুজনে দৃষ্টি সরল। তার পিছু নিয়ে বাড়ির ভেতরে গেল। মিথির দৃষ্টি তাদের দিকেই ছিল। বাড়ির ভেতরে যেতে মুড়ি খেতে খেতে পিয়াসকে জিজ্ঞেস করলো, পিয়াস ভাই, প্রহর ভাইয়ের সাথে ওরা কারা? পিয়াস বেখালে বলল, কে? তারপর খেয়াল আসতে বলল, ও ওরা প্রহরের সাথে পড়ে, ওর ভার্সিটির বন্ধু, একটু আগে আসলো। পাভেল আর আসিফ প্রহরের ঘরে আসতে গিয়ে সোনিয়ার সাথে দেখা হলো। এরা কারা দেবরজি? প্রহর মুখ গোমরা করে উত্তর দিল, আপনার না জানলেও চলবে, বলে পাশ কাটল। ঘরে প্রবেশ করে আসিফ বলল, এটা কি সেই ভাবি নাকি? প্রহর হুম বলল। পাভেল বিছানায় গায়ে লিয়ে দিল। একটু পর বলল, তোর হৃদয় হরণী তো বেশ শান্ত এবং ভদ্র মনে হলো। চঞ্চলতা দেখলে বুঝছি সে কেমন শান্ত। পুরো গ্রাম চষে বেড়ায়। হ্যাঁ, ভদ্র আছে। তুই শান্ত, সে চঞ্চল, পারফেক্ট ম্যাচ। প্রহর ভুরুকুঁচকে তাকালো। পাভেল ওর তাকানো দেখে বলল, আচ্ছা যা, তোর সাথে মিলবে না, তোর বড় ভাই তার সাথে সুন্দর মানাবে, একটু আগে দেখলাম। কি কেয়ারিং এখন থেকে। আসিফ হাসছে। প্রহর ভেতরে পুড়ছে। বাইরে থেকে যত যাই বলুক, মন তো জানে সে ছাড়া তার পাশে অন্য কাউকে মেনে নেওয়া কতটা কষ্টের। সায়দা বানু নিজ ঘরে বসে আছেন। চোখের জল গড়িয়ে পড়ছে। ঘরের জানালা খোলা। দূরে দেখা যাচ্ছে কবরের এলিন। মায়ের আগে মেয়ে হারানোর ব্যথা একজন মাই বুঝে। মা তো জীবন দিয়ে চেষ্টা করে সন্তানকে পৃথিবীতে সুস্থভাবে বাঁচিয়ে রাখতে। সেখানে মেয়ে বুক খালি করে পরপারে পাড়ি জমিয়েছিল 20 বছর আগে। ভালোবাসার প্রতিদান বুঝে এমনই হয়, যার কারণে এই পরিণতি। আজ আফসোস হয় কেন মেয়েকে না জেনে শুনে অন্যের কথায় বিয়ে দিয়েছিল। কেন সেদিন চোখে চোখ রাখল না? তাহলে তো মেয়েকে হারাতে হতো না। আম্মা আসো? সায়দা বানু জানালা থেকে চোখ ফেরালো। সুচরিতা বেগম দরজায় দাঁড়িয়ে। শাশুড়ির চোখ জল দেখে কারণটা বুঝতে পারল। তিনি ধীর পায়ে ঘরে আসলো। বলল, আম্মা, আপনাকে আপনার ছেলে ডাকছে। প্রহর তো খুঁজছে, ওর সাথে কিন্তু কাঁদবেন না। ছেলেটা এমনিতেই মন খারাপ, ভেঙে পড়েছে, তবু নিজেকে শক্ত রেখেছে। সায়দা বানু বিছানা থেকে নামলো। চোখের জল মুছে নিল। সন্তুষ্টিতে বড় বউয়ের দিকে তাকিয়ে বলল, তুমি আমার সংসারের আলো, সমস্ত আধার তোমার হাত ধরে চলে গেল। এখন শুধু পিয়াসের জন্য একটা আনতে হবে। তারপর প্রহরের জীবনও তোমার মতো আধার সরিয়ে ওর জীবনে আলো এনে দিবে এমন একটা মেয়ে খুঁজতে হবে। সুচরিতা বেগম শাশুড়ির কথায় হাসল। সেও কৃতজ্ঞ। নিম্ন ঘরের এক মেয়েকে এখানে এনেছিলেন। তাদের ভালোবাসা না দিয়ে কাকে দিবে? স্বামী, সংসার, সন্তান সবই তো নিজেরই, তাকেই তো সামলাতে হবে। অরুণা ঘর থেকে বেরিয়ে দেখল শাশুড়ির সাথে সুচরিতা বেগম আসছে। তার চোখ মুখের আদল পরিবর্তন হলো। সে সুচরিতা বেগমকে একটু হিংসা করেন। মেরিনা সেদিকে পাত্তা দেয় না। সে শাশুড়িকে দেখে বলল, আম্মা, আপনার শাড়ির আঁচল উঠিয়ে নেন। সায়দা বানু আঁচল উঠালো। ছোট বউয়ের শুষ্ক মুখের দিকে তাকে বলল, মন খারাপ করিও না, আল্লাহ পরীক্ষা নিচ্ছে হয়তো। মানুষের কথায় আমরা কান দেই না, আমার ছিল দেয় না, সেখানে তুমি কেন দাও? কেন কষ্ট পাও? মেরিনার চোখ টলমল করছে। এখনই কেঁদে দিবে এমন ভাব। সে চোখের জল লুকিয়ে হেসে উঠল। ঠিক আছে আম্মা। তিনি চলে গেলেন। মেরিনা দাঁড়িয়ে রইল। আসলে কি আছে? মানুষের কথা কানে নিতে হয় না, কানে এমনিতে আসে। এই সমাজে সন্তান না হওয়া যেন অভিশাপ স্বরূপ। সন্তান কেন হয় না, কি জন্য হয় না, এসব খবর তারা জানে না।
ডাক্তার দেখেও ফল হয়নি, কম চেষ্টা তো তারা করেনি। মানুষ শুধু কথার আঘাত দিতে জানে, কেউ ব্যথা উপশম করার মলম দিতে পারে না। আজান শেষে মিলাদ শুরু হয়েছে। মিথি গোসল সেরে নতুন কাপড় পরেছে। এখনও বাড়িতে অনেক মানুষ বিধায় শার্লিন, হৃদিতা ও রীতি মিথির ঘরে বসে আছে। শার্লিন গল্পের মাঝে বলল, ওই ছেলেটার সামনে পড়েছিলাম, দেখেই বলে বদমাশ মেয়ে, দাঁড়াও, প্রহরকে বলে দেব। কত বড় শয়তান দেখছ। যদিও প্রহর ভাইকে বললে সমস্যা নেই, আরেকটা ছেলে আসছে না, ওটা কিন্তু ভদ্র দেখে মনে হয়। বাহিরে শোরগোল বেশি হলো। মিথির চোখ পড়ল দূরে পুকুর পাড়ের পাশে। শুভ্র পাঞ্জাবি গায়ে প্রহর দাঁড়িয়ে, ওখানটায় ওনার মায়ের কবর দেয়া আছে। মিথির ঘরের জানালা দিয়ে পুকুর পাড়ের কিছুটা দেখা যায়। পুকুর পাড়ের পাশে অনেকটা জায়গা আছে যেখানে দেওয়ানবাড়ির পারিবারিক কবরস্থান। মিথি দূর থেকে প্রহরের চেহারা দেখতে না পেলেও বুঝতে পারল তার অবস্থা। মা হারানোর ব্যথা না বুঝলেও এক মুহূর্তের জন্য যখন ভাবে মা ছাড়া পৃথিবী, তখনই বুক কেঁপে ওঠে। মনে হয় কাঁটাযুক্ত পথে দাঁড়িয়ে আছি। আর সে তো বাবা মা দুটোই হারা। ছোট থেকে মানুষ হয়েছে, পায়নি কারো ভালোবাসা। পৃথিবীতে মা বাবা ছাড়া সবার ভালোবাসা তুচ্ছ মনে হবে। যার বাবা মানেই তার পুরো পৃথিবী পথ অস্ত্রের ওপর দিয়ে হাঁটার ন্যায়। তার বন্ধু দুটো প্রহরকে দুপাশ দিয়ে জড়িয়ে নিল, কাঁধে হাত রেখে ভরসা দিয়ে নিয়ে আসছে। প্রহর হাত দিয়ে চোখের জল মুছছে। এতটুকু এদিক আসার কারণে দেখতে পাচ্ছে। মিথির মন খারাপ হলো, কেন প্রহর ভাইয়ের জীবন এমন হলো? জীবনে কেউ একজন থাকলে পারত। নাই বাবা মা, আরেকদিকে প্রিয়জন হারানোর ব্যথা। মনে মনে সে এবার ভেবে নিল, প্রহর ভাই না বলুক, তার বন্ধুদের একবার জিজ্ঞেস করে দেখব, যদি কিছু জানা যায়। মিথি, আরে সবাইকে ডাকছে। যা। মিথি ভাবনার ছেদ ঘটল। জানালার দিকে কেউ নেই। শার্লিন তাকে ডাকছে দরজার কাছ থেকে। ভাবনার কতটুকু সময় মশগুল ছিল সে নিজেও জানে না। কেন যে আজকাল প্রহর ভাইকে নিয়ে বেশি ভাবে। হুটহাট মনে পড়ে তার দুঃখের জন্য কেন আমি উতলা হই। কই আগে হয়নি এমন? কিরে আসবি নাকি? আসছি। মোহনিয়া বেগম ঘরে আসলো। ওড়নায় কি যেন ভরেছে বিধায় মিথির নতুন একটা ওড়না নিল। মিথি বাড়ি থেকে বাহির হলো। মানিক সাহেব মিলাদ শেষ করে পাঞ্জাবি খুলে রাখতে ঘরে আসছিল। মিথিকে দেখে পাঞ্জাবিটা তার হাতে দিল, বলল, এটা নিয়ে যা তোমা, খেতে দিতে গেলে তরকারি ঝোল ভরলে সাদা পাঞ্জাবি শেষ। মানিক সাহেব স্যান্ডোগেঞ্জি গায়ে চলে গেল। মিথি দৌড়ে ঘরে এসে পাঞ্জাবি রেখে আবার ছুটল। তার দৌড় থামল গিয়ে ওই বাড়ির সামনে। মিলাদের মানুষগুলোকে খেতে দিচ্ছে, বাহিরে সারি করে কার্পেট বিছিয়ে দিয়ে। সবাই ব্যস্ত খেতে দিতে। মিথি অলিন্দ নীরের গেট পেরোতে গিয়ে কারো কাঁধের সঙ্গে ধাক্কা খেল। পড়ে যেতে চাইল, পড়ল না। তবে সামনের মানুষটার দিকে তাকাতে মুখ ছোট হয়ে গেল, জিভ কাটল। সামনে প্রহর দাঁড়িয়ে, তারই সাথে ধাক্কা লেগেছে এবং হাত পায়ে থাকা জগের পানিগুলো তার পুরো শরীর ভিজিয়ে দিয়েছে। বুকের সামনে পাঞ্জাবির পুরো অংশ ভিজেছে। প্রহরের মন খারাপ বিধায় চোখ মুখ বিষণ্ণ ছিল। মিথি জিভ কেটে কানে হাত দিয়ে বলল, দুঃখিত প্রহর ভাই, আমি আপনাকে দেখিনি। প্রহর কিছু বলল না। তার দেরি হচ্ছে। পাশ থেকে আসিফ আসলো, তার হাতে জগটা নিয়ে বাড়ির ভেতরে চলে গেল। মিথি দাঁড়ালো এক পাশে। তার মন খারাপ হলো, নিজেকে গাধি উপাধি দিল। চোখে দেখতে পাস না? আসিফ মিথির দিকে নজর দিল। সে আনমনে কিছু ভাবছে। আশেপাশে তাকালো, তারপর মিথির উদ্দেশ্যে বলল, তোমাকে একটা প্রশ্ন করব। মিথি চোখ তুলে তাকালো, তারই দিকে চেয়ে। আমি তার মনে তাকেই বলছে। সে মাথা নাড়ালো। অনুমতি পেয়ে আসিফ বলতে নিল, মিথি এখানে কি করছিস? বাড়ির ভেতরে যা। আসিফ পিছনে তাকালো। পিয়াস দাঁড়িয়ে আছে, সন্দেহভাজন দৃষ্টি তারই দিকে। মিথি মাথা নিচু করে দৌড় দিল। পিয়াস আসিফের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে চলে গেল নিজের কাজে। সে চলে যাওয়া দেখে ধীর কণ্ঠে বলল, এটা কি ভিলেন নাকি নায়ক? কোনটা? নাকি ব্যর্থ প্রেমিক? আল্লাহ জানে কে কোনটা হবে। একজন তো ব্যর্থ প্রেমিকের স্বীকৃতি নিয়ে বসে আছে। তবে আমরা তো তা হতে দিতে আসিনি। যে প্ল্যান নিয়ে এসেছি তা সাকসেসফুল করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। হোক না কারো একটু মন্দ।
বিশাল ভালোর জন্য একটু দুঃখ থাকলে কিছু যায় আসবে না, কিন্তু যার দুঃখের সাগরে বাস তার তো একটু সুখ সাগরের দেখা পাওয়ার হক আছে। সে না হয় সেটুকু পাক, আল্লাহ তার দিকেও একটু চেয়ে দেখুক, দুঃখের সাথে কিঞ্চিত সুখও ঢেলে দিক। সারাটা দিন বিষণ্ণতায় কেটেছে। দেওয়ানবাড়ির প্রায় সকলের মনে হারানো মানুষের স্মৃতি মনে করে কেঁদেছে। আফসোস বড় কঠিন জিনিস, যার ফুরালেও আফসোস ফুরায় না। মনে হয় যদি এমনটা না করতাম তাহলে হয়তো তেমনটা হতো না। আল্লাহ যে লিখে রেখেছেন তাই হবে, আমরা কেউ তা পরিবর্তন করতে পারবো না। পারবো কেবল আফসোস করতে। বাড়ির পাশে পুকুরের ধারে শিমুল গাছ আছে। শিমুলে গাছে লাল রঙা শিমুল ফুলে ভরে গেছে। মিথি আর রীতি সন্ধ্যা হতে পুকুর পাড়ে গিয়ে বসেছিল। তখন একটা শিমুল ফুল পড়লো। রীতি দৌড়ে গিয়ে নিয়ে আসলো, মিথির হাতে দিয়ে বলল, বসন্তের সব ফুল লাল হয় কেন আপা? শিমুল ফুল কৃষ্ণচূড়া লাল, পলাশও লাল। মিথি ফুলটা নেড়েছের উত্তর দিল, কারণ বসন্ত রঙিন বলে। বসন্ত আসে ফুলের সমারোহ নিয়ে, প্রেমিক প্রেমিকার মনে ভালোবাসার উচ্ছ্বাস নিয়ে। কোকিলের ডাক, গাছের নতুন রূপ, ফুলের মাতোয়ারা সুবাস, সবই রঙিন। রঙিন লাগে না? এজন্য হয়তো লাল সবকিছু, মানুষ বলে ভালোবাসার প্রতীক লাল। এতটুকু বলতেই হঠাৎ মিথির মনে পড়ল প্রহরের বলা কথাটা, সবাই জীবনে বসন্তকে আসলে রঙিন। প্রহর ভাই যে বলেছিল সবার জীবনে বসন্ত রঙিন হয়ে আসলেও আমার জীবনে বসন্ত আসে কেবল ঝরা পাতার মৌসুম নিয়ে। ঝরা পাতা বলতে কি ফুপি চলে যাওয়াকে বুঝিয়েছিল? হতে পারে, তার মৃত্যুবার্ষিকী তো এই বসন্তেই পড়ে। সে একবার আশেপাশে তাকালো, কাউকে নজরে পড়ল না। রীতিকে জিজ্ঞেস করল, প্রহর ভাইকে দেখেছিস? দেখেছিলাম, একটু আগে তার বন্ধুরা মিলে গ্রামের ওইদিকে গেল। আজকাল তুমি পিয়াস ভাইকে বাদ দিয়ে প্রহর ভাইয়ের খোঁজ কেন করো বলো তো? মিথি হকচকিয়ে গেল। রীতির কথা বোধগম্য হলো সামান্য। আমতা করে বলল, কেন? খোঁজ নেওয়া বারণ? পিয়াস ভাই যেমন তিনিও তো তেমন। না, তিনি তেমন নয়, পিয়াস ভাই বেশি ভালো। প্রহর ভাই তো সবসময় কেমন গম্ভীর হয়ে থাকে। গম্ভীরতার কারণ জানলে এমন বলতি না। ওনার দুঃখ কষ্টের কি শেষ আছে? তোর বাবা মা না থাকলে কেমন লাগবে? এতটুকু বলতে রীতি আতকে উঠে বলল, না, আব্বা আম্মা শত বছর বেঁচে থাকুক, আম্মা বকা দিলেও ভালোবাসে। সে না থাকলে ভালোবাসবে কে? আমায় খাওয়াবে কে? তার মতো কেউ ভালোবাসতে পারবে না। তাহলে বুঝ, ওনার কেউ নেই, তাহলে কেমন হয়ে থাকবে? রীতি একটু ভাবলো, তার মন খারাপ হলো, হয়তো বুঝতে পারল। চল বাড়ি যাই। রীতি হাত ধরে উঠে আসলো। রীতিকে পড়তে বসানোর দায়িত্ব মিথির, এখন তাকে নিয়ে পড়তে বসবে। রীতি সেই জন্য বাড়ি থেকে বই আনতে গেল। মিথি দাঁড়িয়ে রইল দরজার কাছে। তখনই প্রহর ও তার বন্ধুরা গ্রামের দিক থেকে আসছে। দুজনে কি যেন বলছে আর হাসছে। প্রহর নির্লিপ্ত। মিথি তাদের দিকে তাকালো। পাভেল খেয়াল করলো। আসিফ দেখল, বলল, দেখ প্রহর, তোর শুকতারা সন্ধ্যার আকাশে না থেকে জমিনে দাঁড়িয়ে আছে। প্রহর এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। পাভেল আসিফকে চোখের ইশারে চুপ করতে বলল। মানিক সাহেব তখনই বাইক নিয়ে ফিরল। বাইকের শব্দে ওরা তিনজনে অন্য সাইডে গেল। মিথি বাবার আশাতে দৌড়ে গেল, হাতের ব্যাগটা নিয়ে বলল, দাও আমি নিয়ে যাই, তুমি বাইক নিয়ে এসো। মানিক সাহেব একবার প্রহর ও তার সাথের ছেলেগুলোর দিকে তাকালো, তারপর মিথির উদ্দেশ্যে বলল, এমন রাত বিরাতে বাহিরের বাইরে এসো না আম্মা, মানুষের মতিগতি ভালো নাও হতে পারে। কে ভালো কে খারাপ তা বোঝা যায়। মিথি ঠিক বুঝল না, তবে তার প্রশ্ন করল না। মানিক সাহেব জোরেই বলেছিলেন বিধায় প্রহর সরো ওরা তিনজনে শুনতে পেল। তাদের খানিকটা অপমানিত বোধ হলো। এমন নিচু চিন্তাভাবনা তাদের কল্পনা তো আসে না। মানিক সাহেব তাদের ঠিক মতো চিনে না, তাই কি এমন বলল, নাকি অন্য কারণও আছে? ভেতরে চল। প্রহর গমগমিয়ে এগিয়ে গেল। পাভেল আর আসিফ তার পিছু পিছু ছুটল। সানোয়ার দেওয়ান এবার একা এসেছে। শিহাবের পরীক্ষা চলছে বলে স্ত্রী ছেলেকে রেখে হৃদিতাকে নিয়ে এসেছে। এবার থাকবে 1 সপ্তাহের মতো। অফিস থেকে ছুটি নিয়েছে অনেককে বলে। সাদা বানু সোজা ছেলের পাশে বসে আছে। সানোয়ার মায়ের হাতখানা ধরে বলল, আম্মা একবার শহরে চলো, দেখে আসো শহর কেমন, কিছুদিন থেকে আসতে। না বাবা, শহরে যাইতে চাই না, মুই এনেই ভালো আছি। সায়দা বানু নাকচ করল।
শহরের নাম শুনলে তার কেমন লাগে। শহরে কখনো পা না রাখলেও লোকমুখে শুনেছে শহর নাকি বিষাক্ত, সারাদিন ঘরে থাকতে হয়। গ্রামে ওখানে ওখানে গল্প করা, ভালো না লাগলে বাহির হওয়া, মন ফুরফুরে করা, এসব ওখানে নেই। শহরের বাতাস নাকি বিষাক্ত, হুট করে গেলে বমি পাবে। এসব তো শাহিনের মায়ের কাছ থেকে শুনেছে। ছেলের বাড়ি গেছিল থাকতে, কিন্তু কয়দিন পর ফিরে এসেছে। গ্রামের শান্ত বিশুদ্ধ পরিবেশে জীবনের 90% পার করে দেয়া কেউ হুট করে শহরে গেলে মন বসাতে পারবে না, এটা স্বাভাবিক। সানোয়ার কল এলো। ফোন বাহির করে নম্বর দেখে বলল, আম্মা অফিস থেকে কল এসেছে, কথা বলে আসছি। সানোয়ার চলে গেল। তখনই আগমন হলো শমশের দেওয়ানের। এসে স্ত্রীর পানে সে বলল, বুঝলে গিন্নি, পায়ের গোড়ালিটা খুব ব্যথা করছে, একটু তেল মালিশ করে দাও তো। সায়দা বানু সেই থেকে স্বামী ভক্ত, কোনো কথা ফেলে না আগে এবং এখনও। তিনি বিছানা থেকে উঠে গেলেন। শমশের দেওয়ান ততক্ষণে খাটের উপর সে লম্বা পা ফেলে দিল। তেলের ছোট বাটিটা এনে তেল মালিশ করে দিতে দিতে বলল, সানোয়ার তো কইলে 1 সপ্তাহ পর যাবে। সুলাইমান সেদিন বলল, এই বিষয়ে কিছু করলে তাড়াতাড়ি করো, নয়তো ছেলেটা তো থাকতে পারবে না। আজ নয় কাল তো এই বিষয়ে আলোচনা হবে। মানিককে বলা আছে কাল সন্ধ্যায় আলোচনা হবে। রাতে খাওয়া দাওয়ার জন্য ডাকা হচ্ছে। খাবার টেবিলে সকলে উপস্থিত হলো। আজ আরো 2টো মানুষ বাড়তি হয়েছে, এর জন্য টেবিলে চেয়ার কম পড়েছে। প্রহর বসেনি, পাভেল আর আসিফও দাঁড়িয়ে। শমশের দেওয়ান উঠে পড়ল, তোমরা বসো, আমি পরে খাবো। প্রহর কিছু বলার আগে মিলন বলল, দাদু তুমি বসো, আমি উঠছি। সোনিয়া খাবারটা আমার ঘরে নিয়ে এসো। শমশের দেওয়ান বসে পড়ল। অরুণা বিরক্ত হলো, সাথে সোনিয়াও। ছেলেকে ধীরে ধীরে বলল, এত দরদ কেন? সব ভালোবাসা প্রহর আর পিয়াস তুই কি পেয়েছিস? এত ভালো মানুষ হতে হবে না। মিলন বিরক্ত হলো মায়ের কথায়। কেন যে প্রহরকে তার মা পছন্দ করে না তা অল্প অল্প বুঝতে পারে, কিন্তু প্রহর অন্যরকম মানুষ। প্রহর ও পাভেল আর আসিফ বসে পড়ল। সুচরিতা মেরিনা খেতে দিচ্ছে, অরুণাও দিচ্ছিল, কিন্তু প্রহরের দিকে আসলো না। বাটি রেখে ওপাশে চলে গেল। খাওয়ার মাঝে সাহার দেওয়ান প্রহর উদ্দেশ্যে বলল, শুনলাম চাকরি পরীক্ষা দাও। চাকরি কি হচ্ছে না? চাকরি না হলে পড়াশোনা করে টাকা নষ্ট করে কি লাভ? পিয়াসের তাও তো একটা গতি হয়েছে। প্রহরের খাওয়া থেমে গেল। পাভেল আর আসিফও হাত থামিয়ে রাখল। প্রহর মুচকে হাসলো, বলল, চেষ্টা করছি কিন্তু ভাগ্য খারাপ। তবে ভালো হয়েছে, এই কারণে হলেও মানুষ চিনতে শিখছি। তা? প্রহরের কথা কেড়ে নিয়ে পিয়াস বলে উঠল, পড়ালেখা শুধু চাকরির জন্য করে না চাচ্চু, পড়ালেখা মূলত শেখার জন্য, জানার জন্য করে। হ্যাঁ, জীবনে চলার জন্য কর্মের প্রয়োজন আছে, চেষ্টা করছে, আজ হয়নি কাল হবে। তাছাড়া ওর পড়ালেখা তো শেষ হয়নি। পিয়াসের উত্তরে শমশের দেওয়ান সহ সুলাইমান ও সুচরিতা বেগমও খুশি হলো। কেবল মুখ কালো করে অরুণা আর সাহার। সেলিম নীরব ভূমিকা পালন করছে, তার বলার অনেক কিছু থাকলেও বলতে পারছে না। কেবল প্রহরের দিকে এক পলক তাকালো। বোনের মতোই নিশ্চুপ স্বভাবের হয়েছে, সবকিছু সহ্য করে যায়, মুখ ফুটে বলে না কিছু। আসিফ পিয়াসের এই কথা শুনে খুশি হলো। পাভেলের কানে কানে বলল, ভিলেন হলেও ভালো আছে, এর জন্যই মনে হয় ছাড়তে চাচ্ছে। পাভেল কোনো কথা বলল না। সকালে চুপচাপ খেতে শুরু করলো। আসিফের হঠাৎ শালিনীর দিকে নজর গেল। শাহানারা পাশে দাঁড়িয়ে আছে। দুজনের চোখাচোখি হলো। আসিফ চোখ ছোট করে রেগে তাকালো। শালীন মুখ বাঁকিয়ে ঘরে চলে গেল। মিথির মন খারাপ। কয়েকদিন হলো অনিমার সাথে দেখা হয় না। স্কুল শেষ হলে বন্ধুত্ব নাকি শেষ হয়ে যায় অনেকে বলে। তবে কি সত্যি তাই? অনিমার বাড়ি পাশের গ্রামে হলেও দেখা হচ্ছে না, কারণ সে তো বাড়ি থেকে পাশের গ্রামে যেতে পারবে না। কি হয়েছে? আমার আম্মার মন খারাপ কেন? মানিক সাহেবকে দেখে মিথি নড়ে চড়ে বসল। মন খারাপ নিয়ে জবাব দিল, আব্বা কতদিন হলো অনিমাকে দেখি না, মনে হচ্ছে এতদিন তো কখনো না দেখা হয়ে থাকিনি। মানিক সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল, হেসে বলল, ঠিক আছে, কাল আনিসুল ভাইকে বলে অনিমাকে নিয়ে আসবো। মিথির মন খারাপ উধাও হলো। গম্ভীর মুখে হাসি ফুটে উঠল। মানিক সাহেবকে জড়িয়ে ধরল। ধন্যবাদ আব্বু, তুমি সবচেয়ে ভালো। হ্যাঁ, আর আমি সবচেয়ে খারাপ? বারান্দা থেকে কথাটা মোহনীয় বেগম বলল। মিথি মায়ের দিকে সে দাঁত চেপে হেসে বলল, না তুমি ভালো, তোর বংশ ভালো, আমার আব্বা ভালো না,
আব্বার বংশ ভালো না, তাই না আম্মা? মোহনীয় চোখ গরম করে তাকালো। মানিক সাহেব মেয়ের সাথে হেসে চলছে। তোরা বাপ বেটিতে মিলে আমার বংশের নামে নিন্দা কর। আমার বাপ ভালো ভালো না, তোর বাপ ভালা। সংসার করছে কেন বলো তো? তুমি বলেই সংসার করছো, তাই না? আগুনে ঘি পড়লো। মানিক সাহেবের কথায় মোহনীয়া বেগম চোখ পাকালো। ঘরের দরজা থেকে বাহিরে গেল। বাবা মেয়ে উচ্চ স্বরে খিলখিলিয়ে হেসে উঠল। মানিক সাহেব খানিকক্ষণ মেয়ের হাসির দিকে তাকিয়ে রইল। এমন হাসি মেয়ের ঠোঁটে সবসময় দেখতে চান। রাতে ঘুমানোর আগে প্রহর তার ব্যক্তিগত ডায়েরিটা বাহির করলো। লিখছে তার নিত্যদিনে অভ্যাস মতো কবিতা। আজ মাকে নিয়ে লিখতে ইচ্ছে করছে। লিখতে তাকে নিয়ে চোখের কোনো কোণে জল টলমল করলেও ঝরছে না। পুরুষ মানুষ কাঁদতে নেই, শুধু সহ্য করে নিশ্চুপ থাকতে হয়, নোনা জল লুকিয়ে হাসতে হয়। কি লিখছিস, কবিতা নাকি চিঠি? কিছু দুঃখ, কিছু অনুভূতি, যা কবিতা হয়ে ডায়েরির পাতায় থাকে বন্দি। পাভেলের প্রশ্নের উত্তর দিয়েই প্রহর ডায়েরি বন্ধ করল। শুয়ে পড়ল আসিফের পাশে। পাভেল নিশ্চুপ থেকে বলে উঠল, দুঃখ আর অনুভূতিগুলো প্রকাশ করা উচিত কার কাছে? যে অনুভূতির মায়াজালে আমার হৃদয়বন্দি, নাকি যে দুঃখের কারণ? ধরে নে তারই কাছে। হতেও পারে অনুভূতি আর দুঃখ পরিবর্তে এক মুঠো সুখ উপহার পেলি। আমি যতদূর জানি, যারা কবিতা লিখতে জানে তাদের অনুভূতি প্রকাশ করার মাধ্যমের অভাব হয় না, ভয় তাদের ছয় না। তবে তুই ভয় পাস কেন? মেয়েটাকে ভালোই লাগলো, অনুভূতির মূল্য দিতেও পারে। প্রহর চোখ বন্ধ অবস্থায় বাঁকা হাসলো। পাভেলের উত্তরে বলল, অনুভূতির পরিণতি জানাতে চাই না, সে ভালো থাকলেই হবে, আমি ভয় পাই না। আমি শুধু চাই না আমার জন্য কেউ দুঃখ পাক, খুশিতে ভাটা পড়ুক। পাভেল বুঝল এর সাথে কথা বলে লাভ নেই। আসিফ ইশারা চুপ করতে বলল, যা দেখা হবে যাবে, আজকের দিনটা কাল কিছুই হবে না। নতুন দিনের নতুন কিছুর আশায় চোখ বুঝল। সত্যি কি নতুন দিন আনন্দের হবে, নাকি আধারে ঢেকে যাবে? আজ যে শনিবার, দিনটা অন্য দিনের তুলনায় একটু বেশি সুন্দর। অলিন্দ নীরের গেটে বাগান বিলাসী ফুলের বাহারি রঙে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। সকাল থেকে আজকের দিনটা কেমন কোমল, রোদ নেই, বৃষ্টিও নেই, একটি শীতল শুষ্ক দিন। পিয়াস 9টার দিকে স্কুলে গিয়েছে। মিথি, শার্লিন, রীতি আর হৃদিতা মিলে প্ল্যান করেছে আজ পুকুরে গোসল করবে। গ্রামে বেশিরভাগ মানুষ পুকুরে গোসল করে, এই পুকুরেও গোসল করতে আসে। এজন্য মোহনীয় বেগম পুকুরে নামতে দিতে চায় না, মানুষ থাকে বলে। আজও রাজি হয়নি, কিন্তু তারা তো পুকুরে নামবেই। মিথি সহ 4 জন বসে ভাবছে কি করবে। মানিক সাহেব থাকলে না হয় বলতো, কেউ যেন এখন পুকুরের দিকে না আসে, কিন্তু তিনি তো কাজে গেছেন। মিথির মাথায় বুদ্ধি আসলো। রীতিকে জিজ্ঞেস করলো, রুহেল ভাই কোথায় রে? কি জানি মাঠে গেছে হয়তো। আব্বা বলেছিল ধান খেতে নাকি পোকা ধরেছে, তা দেখে ঔষধ আনতে। ও, তাহলে এখন কি করা যায়? তখনই শার্লিন মিথিকে টেনে দূরে দেখালো। প্রহর আসছে এদিকে। মিথি আগে ভাগে বলল, আমি কিছু বলতে পারবো না। হৃদিতা খুব একটা কথা বলে না, তাই তো সে বলবেই না। প্রহর একটু কাছে আসলে শার্লিন ডাকলো, প্রহর ভাই, আমরা একটু পুকুরে গোসল করব। প্রহর ভুরু কুঁচকে তাকালো। সকলে তারই দিকে চেয়ে আছে। আমাকে কি করতে হবে? সবাইকে একটু বলুন উঠতে, আর কেউ যেন না নামে। প্রহর চোখ মিথির দিকে পড়ল। সে তার দিকে তাকিয়ে আছে। চোখের সঙ্গে চোখের মেলবন্ধন জল। প্রহর নিজের চোখ সরিয়ে নিল। কাজলবিহীন চোখেও তীব্র নেশা থাকে, যে নেশা আসক্ত হতে মনকে বাধ্য করে। আবারও দীর্ঘশ্বাস ফেলে চোখ বুঝল। অনুভূতিরা অনিয়ন্ত্রিত হয়ে পড়ে তার মুখশ্রীতে নজর পড়লেই। ভালোবাসা বুঝি এমনই হয়, দেখলে বুকের মাঝে কম্পন সৃষ্টি হয়। আসক্তি বড় খারাপ জিনিস, ধরলে ছাড়া যায় না, হোক সেটা মানুষ কিংবা নেশা। নিজের প্রশ্নের উত্তর নিজেই পেল। ভেতরে দুটো সত্তা আছে। এক সত্তা আছে অনুভূতিতে নুয়ে পড়ে, আরেক সত্তা বাস্তবতা তুলে ধরে। নিজ মনে বলা শব্দগুলো ঠোঁট থেকে উচ্চারিত হলো না, মনের অন্তরালে রয়ে গেল। শালীন প্রহরের ভাবমূর্তি দেখছে, সে উত্তরের আশায় চেয়ে আছে। প্রহর অপেক্ষার অবসান ঘটিয়ে উত্তর দিল, ঠিক আছে যা, সময় 20 মিনিট, আর একটু বেশি হলে ভালো হতো প্রহর ভাই। প্রহর আবারও তাকালো। সে চাহনি দেখে মিথি চুপ হয়ে গেল। নিভে গেল চোখের উচ্ছ্বাস।
শালীন ওকে টেনে নিয়ে গেল। প্রহরও পিছু নিল। কয়েকটা ছোট বাচ্চা আর একটা বড় মানুষ গোসল করছিল। প্রহর তাদের উঠতে বলতে উঠে গেল। ওরা চারজনে খুশিতে নেমে পড়ল। প্রহর যাওয়ার আগে বলে গেল, আমি উপাসে আছি, কেউ আসবে না, তোরা তাড়াতাড়ি উঠবি। আজ দুপুর হতেই পিয়াস স্কুল থেকে আসলো। যেখানে তার স্কুল সে গ্রামের পাট খেতে আজ একটা বাচ্চার লাশ পাওয়া গেছে। গলা কেটে কে যেন রেখে এসেছে। রাতে বাচ্চাকে নিয়ে বাবা মা ঘুমিয়েছিল। সকালে উঠে দেখে ছেলে নেই। পরে খোঁজাখুঁজি করেও যখন পায়নি, সকাল গড়িয়ে যেতে এক কৃষক দেখতে পেয়ে মানুষ ডেকেছে। বয়স হয়তো 4-5 বছর হবে। পুলিশ এসেছে। চারদিকে হৈহুল্লোড় উঠে গেছে এই খবরে। অনেকে বলছে সৎবোন দুটো মিলে মেরে ফেলেছে। তারা দুজনে বড়। মা নেই, বাবা বিয়ে করে আনলে তাকে মা ডাকতো না এবং পছন্দ করতো না। ছেলে সন্তান হওয়ার পর তো আরও চোখের বিষ হয়ে গেছে। পিয়াসের মুখে এমন ঘটনা শুনে সকলে স্তব্ধ। ওর ফোনে বাচ্চাটার ছবি দেখল। মিথি পাট খেতে লাশের ছবি দেখে আঁতকে উঠল। মানুষ কিভাবে পারে এত নির্দয় হতে? কত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা। কে মেরেছে? এই সৎবোন দুটোই? জানি না আম্মা, সবাই সন্দেহ করছে, কিন্তু এখনো সঠিকটা জানা যায়নি। সত্যি কখনো চাপা থাকে না, একদিন ঠিকই বাহির হবে। তবে মেয়েটাকে দেখে খারাপ লাগছে। প্রাইমারি স্কুলে শিশু শ্রেণীতে এবার ভর্তি হয়েছিল। মাঝে মধ্যে দেখতাম কি যে মিষ্টি হাসি। ওর বাবার সাথে আসতো স্কুলে। বাড়িও স্কুলের পাশে, প্রাইমারি হাই স্কুলও এক জায়গায়। মোহনে বেগম আফসোস করছে যে এমন করেছে, আল্লাহ তাকে কঠিন শাস্তি দিক। গ্রামের অনেকে ছুটে এলো সেই বাচ্চাটাকে দেখতে। সুচরিতা বেগমকে পিয়াস ডেকে নিয়ে গেল খাবার খাবে বলে। মোহনিয়া বেগম মিথিকে বলল, আমার সাথে আয়তো। মিথির মায়ের পিছু পিছু ছুটল। বাড়ির ভেতরে যেতে মোহনিয়া বেগম তার হাতে একটা বাটি দিল, লাউ দিয়ে মাংসের তরকারি। এগুলো কি করবো আম্মা? পিয়াস খেতে গেল, ওকে দিয়ে আয়। সকলে বলে গেছিল তার জন্য যেন রাখি। লাউ দিয়ে মাংস নাকি তার ভালো লাগে। তোর আব্বা শুনে বলেছে যেন দিয়ে আসি। মিথি বাটি হাতে বাড়ি থেকে বেরোলো। পথে রুহেলের সঙ্গে দেখা। মিথিকে দেখে ওর খোঁচে মারা কথা শুরু হলো। কিরে কচ্চপ, হাতে কি? তোমরা বলতে হবে, সরো, আমি যাই, আমার তারা আছে। বাপরে কি ব্যস্ত কচ্চপ, সারাদিন তো চলিস ঠেলে ঠুলে, এখন আবার তাড়াতাড়ি। মিথি এক হাত কোমরে দিয়ে রেগে তাকালো, বলল, আজ অনিমা আসবে, শুধু আমাদের বাড়ি যাইও, তখন খবর করব। রুহেল অনিমার নাম শুনতে খুশি হলো। খেপানো যাবে না, ভালো ব্যবহার করতে হবে। দুঃখিত বোন আমার আর খেপামুমা। অনিমা আসলে আম্মার কাছে নিয়ে গিয়ে একটু বলিস তার বৌমা নিয়ে এসেছিস। মিথি মুখ বাঁকালো, যেতে যেতে বলল, আমি এমন বলি আর চাষির ঝাড়ুর বাড়ি তোমার বদলে আমার পিঠে পড়ুক। তোমার ইচ্ছে থাকলে বলো গা, ঝাড়ুর বাড়ি খাবে, অনিমা দেখবে কি মজা হবে। শেষের কথাটা বলতে গিয়ে মিথি মুখ চেপে হাসল। রুহেল মাথা চুলকাতে চুলকাতে চলে গেল আর বলল, শালার জীবনটা ঝাড়ুর বাড়িময়। ছোট বড় সবগুলো অপমান করে, এক পয়সার দাম দেয় না। প্রেমিকা কিংবা বউ, দূর, কপালে ঝাড়ুর বাড়ি ছাড়া কিছুই জুটবে না। পিয়াস সবে খেতে বসেছে। সকলের দুপুরের খাওয়া শেষ। এখন বাজে প্রায় 3টে। টেবিল ফাঁকা, শুধু পিয়াস আর সুচরিতা বেগম খাবার বেড়ে দিচ্ছে। মিথি তখন আসলো, হাতের বাটিটা পিয়াসের সামনে রাখলো। আম্মা আপনার জন্য পাঠালো, আপনি নাকি পছন্দ করেন। নেন, খেয়ে বলেন কেমন হয়েছে আমার রান্না। পিয়াস বাটি থেকে তরকারি ঢেলে নিল, বলল, তুই রান্না করলে বলতাম কেমন হয়েছে। চাচি, আমার রান্না বরাবরের মতোই মজাদার হবে। আমি তো রান্না পারি না, টুকটাক পারি, আব্বা স্যারে কেউ প্রশংসা করে না। পিয়াস হাসলো। সুচরিতা মিথির কথা শুনে বলল, সমস্যা নেই, আমি শিখিয়ে দেব। মিথি সে কথা স্বাভাবিকভাবে নিল। শেখাবে আর এমন কি। সুচরিতা বেগম অন্য কাজে চলে গেল। রয়ে গেল মিথি আর পিয়াস। সে খাওয়ার মাঝে মিথির দিকে তাকাচ্ছে আর ভাবছে কিছু। এই টেবিলে তারই পাশে নিজের হয়ে দাঁড়িয়ে থাকবে সে। নিজ হাতে ভাত বেড়ে দিবে, তার পছন্দ অপছন্দের খোঁজ রাখবে। এসব ভাবতে ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠল। 2 তলা থেকে এতক্ষণ ধরে প্রহর সবকিছু দেখলো শুনলো, তার দৃষ্টি এখনো নিচেই। চেহারা দেখে বোঝা মুশকিল তার মধ্যে কি চলছে। পাশ থেকে পাভেল আসিফকে ফিসফিস করে বলল, জ্বলছে নাকি স্বাভাবিক?
পুড়ছে কিন্তু দেখাচ্ছে না। এই প্রহর কিছু পুড়ছে নাকি? আসিফের কথায় প্রহর তার দিকে তাকালো। তার ঠোঁটের ঠান্ডা হাসি স্পষ্ট। বুঝতে সময় নিল না এ কেন বলছে এমন। কোথায় কি পুড়ছে? ওরা তিনজনে পিছনে ঘুরল। নবনী দাঁড়িয়ে আছে। সে প্রশ্ন করেছে। আসিফ পুরল দ্বিধায়। এখন কি বলবে? পুড়ছে মানে? এই যে ফোনের নিউজ দেখছি, এক জায়গায় আগুন লেগেছে। পাভেল ফোন সামলে ধরে দেখে উত্তর দিল। নবীন ভুরু কুঁচকে চোখ ছোট করে তাকালো। আসিফ পাভেলকে ইশারায় কি যেন বলছে। পাভেল বুঝতে পারছে না। বাটন ফোনেও নিউজ দেখা যায়। নবনীর উত্তর শুনে পাভেল হাতের দিকে তাকালো। এরে, ভুল করে বাটন ফোন বাহির করেছে। আসিফকে বাঁচাতে গিয়ে ঝামেলায় পড়লাম। আসিফ হাসছে ঠোঁট চেপে। পাভেলও হাসার চেষ্টা করছে। নবনী তাদের দিকে সন্দেহভাজন দৃষ্টিতে তাকিয়ে আছে। কারো মন পুড়ছে এটাই বলেছে। আর কিছু শুনবি? প্রহরের এমন উত্তরে পাভেল আসিফ আশা করেনি। নবনী মাথা নাড়ালো। অরুণা ঘর থেকে বেরিয়ে প্রহরের সাথে কথা বলতে দেখি বলল, ওখানে কি? ঘরে তাড়াতাড়ি। নবনী চলে গেল। প্রহর ওদের দুজনের দিকে কড়া নজরে তাকালো। আসিফ হি হি করে হেসে উঠল, বলল, দোস্ত, সকালে যে দেখে আসলাম, গ্রামের পাশে মাঠের ওখানে বড় পুকুরটায় নৌকা আছে, ওটা চড়বো, শাপলা ফুল আছে, দেখলাম, তুলবো। প্রহর কিছু একটা ভেবে রাজি হলো। শার্লিনকে ডাকলো। শার্লিন ডাক শুনে ছুটে আসলো। পাভেল আর আসিফকে দেখে প্রহরের সামনে ভদ্র ভূমিকা পালন করলো। ডিঙ্গি রানীকে বল নৌকায় চড়বে কিনা। একটু পর জানো রিদিদিও সাথে নিতে পারিস। শার্লিন ঠিক আছে বলে ছুটল। মিথি নিচেই ছিল, শাহানার সাথে কি যেন গল্প করছিল। পিয়াস খাচ্ছেই শার্লিন গিয়ে বলতে মিথি রাজি হলো। ওই পুকুরে শাপলা আছে, আগে কত যে শাপলা তুলে আনতো, কিন্তু এখন মোহনীয়া বেগম যেতে দেয় না। সকলে বলে ওখানে ভূত পেতের বাস, জোয়ান মাইয়া যাওয়া ঠিক নয়, এমন অনেক কথা। অথচ কত মানুষ সেখানে যায়, মাছ চাষ হয়, আশেপাশে ধান ক্ষেত আছে। পিয়াসও শুনলো। আমিও যাব, একটু অপেক্ষা করে আসছি। পিয়াসের খাওয়া শেষ, উঠে পড়লো। হাত ধুয়ে উপরে নিজের ঘরের দিকে যেতে লাগলো। সিঁড়ির ওখানে প্রহরও দুজনকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, আমি গেলে সমস্যা? না ভাই, তুমি আসো। প্রহর জবাবে সে হাসলো। হুট করে প্রহরকে জড়িয়ে ধরল। প্রহর নিজেও জড়িয়ে নিল। হঠাৎ জড়িয়ে ধরায় প্রহর চমকালেও আবার স্বাভাবিক হলো। আগে কত একসাথে গ্রামে ঘুরত, পুকুরে দৌড়ঝাঁপ করেছে। বড় হয়ে জীবনটা কেমন যেন পরিণত হলো। পিয়াস একজন বড় ভাই, বন্ধু দুটোই, তার মতো মানুষ কম হয়। মানুষটাকে দেখলেই প্রহর নিজের ভালোর কথা ভুলে যায়। থাক না কিছু অনুভূতি আড়ালে, তার পরিবর্তে যদি সবার মুখে হাসি ফোটে তবে ক্ষতি কি?